এইখানে যে প্রস্তাব দেওয়া হয়েছিল যে ৩০০ আসনের মধ্যে সাধারণ আসন থাকবে, ১০০ নারীর আসন মানে সংরক্ষিত থাকবে, এই নিয়ে মোট ৪০০ আসনের পার্লামেন্ট হবে, সে নিয়ে একটা সাধারণ ঐক্যমত্য থাকলেও ১০০ আসনের নিয়োগ ১০০ আসনের যে নির্বাচন পদ্ধতি সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো ঐক্যমত্য হয়নি। আমরা নতুন প্রস্তাবনা যেটা এখানে এসেছে এবং এই প্রস্তাবনাটা আমাদের দিক থেকে আমরা আলোচনা করেছিলাম, যেটা আসলে যে ৩০০ আসনের মধ্যে ১০০ ঘূর্ণায়মান যাবে, কিন্তু ওই ১০০ আসন বিদ্যমান আসনের মধ্যে নতুন ১০০ আসন তৈরি করার কোনো প্রয়োজনীয়তা নেই। ৩০০ আসনের প্রথম ১০০টি, পরবর্তী নির্বাচনের দ্বিতীয় ১০০টি, তৃতীয় নির্বাচনের তৃতীয় ১০০টি, এইভাবে ১০০টি আসন নির্দিষ্ট থাকবে। শুধুমাত্র নারী প্রতিদ্বন্দ্বীরাই সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সরাসরি নির্বাচনে নির্বাচিত হবে। ফলে মানে নারী প্রতিনিধিরা মূলত কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন করবেন, কিন্তু তারা আসলে মূলত পলিসি মেকার হিসেবে, নীতি নির্ধারক হিসেবে পার্লামেন্টে যাবেন। এই রকম একটি যেহেতু একটা দ্বৈত ক্ষমতার জায়গা তৈরি হয়, সেই ক্ষেত্রে এই মীমাংসার জায়গাটা সেইভাবে হতে পারে বলে এখানে প্রস্তাবনা এসছে। আমরা সেই প্রস্তাবনাকে সমর্থন করি এবং যেটা দীর্ঘকাল ধরে নারীর আন্দোলনের মধ্যে দাবি এসছে, সেই দাবির প্রতি যদি আমরা আমাদের অঙ্গীকার রাখতে চাই তাহলে এর কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশন দুইটা রাষ্ট্রের গঠনগত জায়গায় সরকার এবং রাষ্ট্রের যে ভারসাম্য সেটার জন্য একেবারেই অপরিহার্য বাংলাদেশে, এবং এইটার ব্যাপারে আমরা আমাদের লড়াই ভবিষ্যতে অব্যাহত রাখবো। আমরা আশা করি দেশের যারা এটা দ্বিমত করেছেন, বিএনপি সহ বেশ কয়েকটি দল, আমরা তাদের কাছে মানে আহ্বান রাখবো, জনগণের যে বৃহত্তর আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের যে লড়াইয়ের মধ্যে দিয়ে উত্থাপিত দাবি, সেগুলোকে তারা পুনর্বিবেচনা করবেন এবং একটা ন্যূনতম ঐক্যমত্যের জায়গায় আমরা আসতে পারবো। আপনারা ইতিমধ্যে উচ্চকক্ষের কথা শুনেছেন। সোজা সপ্তাহে সহজ ভাষায় বলি যে আমরা উচ্চকক্ষের সাথে একমত, অধিকাংশ দল এখানে একমত। ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ করতে হবে এ বিষয়েও একমত, কিন্তু উচ্চকক্ষের গঠন সংখ্যানুপাতিক অর্থাৎ মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে হবে, এ বিষয়ে এখনও ঐকমত্য হয়নি। কতগুলো অপশন আছে যে এই যদি পিআর হয় তাহলে সংবিধান সংশোধনের প্রশ্নটি সিম্পল মেজরিটিতে অর্থাৎ ৫১% মধ্যে দিয়ে হবে, কিন্তু আরেকটা প্রস্তাব দেওয়া হয়েছে যে পিআর করলে সংবিধান সংশোধনের প্রশ্নটিকেও মানে এখানে রাখা যাবে না, এখানে উচ্চকক্ষে সকল বিল আলোচনা হতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত নিম্নকক্ষই সিদ্ধান্ত নেবে। এই ধরনের বিভিন্ন প্রস্তাব আছে, কিন্তু আমরা মনে করি যে সংবিধান সংশোধনের মতো, জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উচ্চকক্ষে আলোচনা হওয়া দরকার, এবং এইটা যাতে কেবলমাত্র নিম্নকক্ষের একটা মানে কি বলে যে আরেকটা মানে কাঠামো না হয়, নিম্নকক্ষ আর উচ্চকক্ষ একই জিনিস, তার রেপ্লিকার মতো না হয়, সে কারণে এখানে অন্ততপক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে অর্থাৎ প্রাপ্ত ভোটের ভিত্তিতে যদি সিলেকশন না হয় কিংবা নির্বাচন না হয়, তাহলে আসলে কোনো পার্থক্যই তৈরি হয় না। সেই দিক থেকে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষত সংবিধান সংশোধন, যেটাকে নিয়ে বাংলাদেশের ইতিহাসে অনেক বড় ধরনের রাজনৈতিক বিপর্যয় হয়েছে, বাকশাল থেকে শুরু করে ত্রয়োদশ সংশোধনী বাতিল থেকে শুরু করে অনেকগুলো ঘটনা। সুতরাং সব দিক থেকে আমরা মনে করি যে এইটার ব্যাপারেও আমরা অ্যাপিল রেখেছি যে ন্যূনতম ঐক্যমত্যের জায়গায় আসা, কেননা রাষ্ট্রের মূল লক্ষ্যের জায়গা ঠিক করা হয়েছিল এই মানে আন্দোলনে এবং পরবর্তীকালে অভ্যুত্থানে। সবটার মধ্যে দিয়ে একটা জায়গায় এসেছিল যে বাংলাদেশের বিদ্যমান ক্ষমতা কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কার হবে, যার মধ্যে যে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি প্রতিষ্ঠা হবে। সেই ক্ষেত্রেও এইটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক আয়োজন, যার মধ্যে দিয়ে ক্ষমতার ভারসাম্য। কিন্তু এখন পর্যন্ত আমরা বলতে পারি যে ঐক্যমত্য তৈরি হয়নি। আমরা আমাদের দলের দিক থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে, আমাদের গণতন্ত্র মঞ্চের অবস্থানের জায়গা থেকে আমরা বলেছিলাম বহুদিন ধরে, বিশেষত আমরা গণসংহতি আন্দোলন ২০০৪ সাল থেকে নির্বাচন কমিশনের নিয়োগের এই ধরনের কমিটি গঠনের আন্দোলন করেছি। ১৪ সালের পর থেকে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি কিংবা কমিশন এই নিয়োগের অথরিটি হবে। এটা প্রধানমন্ত্রী কিংবা নির্বাহী বিভাগের কর্তৃত্বে পুরোপুরি থাকবে না। এইরকম একটি বিষয় প্রস্তাবনা করে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, কারণ আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি বাংলাদেশে এইভাবে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের কর্তৃত্বে থাকার, বিশেষত নিয়োগের জায়গা, তারা অনুগত লোকজনকেই নিয়োগ দেন এবং তারা ওইভাবেই এই প্রতিষ্ঠানগুলোকে একটা নির্বাহী বিভাগের মানে প্রতিষ্ঠানে পরিণত করে, যার ফলে যেটা ধারণা করা ছিল যে নির্বাহী বিভাগের সাথে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিছুটা চেকস অ্যান্ড ব্যালেন্স রক্ষা করবে, সেইটা আর বাংলাদেশে আমরা কখনোই দেখিনি। আমরা এখন মনে করি যে
এই বিষয়ে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা সাংবিধানিক পদে এবং বিশেষত কয়েকটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে, যেগুলোকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবেই আবার তৈরি করতে পারি, এই সমস্ত পদে নিয়োগের ক্ষেত্রে সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটা নিয়োগের কমিটি থাকতে হবে। না হলে বাংলাদেশে গণতান্ত্রিক যে ভারসাম্য ক্ষমতার ক্ষেত্রে সেটা তৈরি হবে না। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা মানে কিন্তু রাষ্ট্রের একটা কাজ হচ্ছে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখা, এবং তার মধ্যে নানা দ্বন্দ্ব, পার্থক্য ইত্যাদি থাকে জনগণের মধ্যে। সেইখানে একটা তার মীমাংসা করা, তার মীমাংসা এবং করে ঐক্যবদ্ধ রাখার প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র পরিচালনা করে সরকার, সে কারণে সরকার আর রাষ্ট্র কিন্তু এক নয়। সরকার এবং রাষ্ট্রের মধ্যে যে পার্থক্যটা এবং ভারসাম্যটা, সেইটা থাকার জন্যই কিন্তু সরকারের যে কাঠামো, সেই কাঠামোর ন্যূনতম যে জায়গাগুলো, সেগুলোতে এই ভারসাম্যটা রক্ষা করা, তার স্বাধীন এবং তার নিজস্ব আইন এবং এখতিয়ার অনুযায়ী কাজ করার সক্ষমতা, এটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অপরিহার্য ব্যাপার। বাংলাদেশে অভিজ্ঞতার দিক থেকে অন্তত আমরা বলতে পারি, যদি নির্বাচন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশন, যেটা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পুরো রাষ্ট্রের কর্মকর্তাদের নিয়োগ চলে, এবং এইটা কিভাবে দলীয়কৃত হয়েছে প্রত্যেক সরকারের দ্বারা এটা আমরা দেখেছি। নির্বাচন কমিশন কিভাবে একটা অনুগত প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে সেটা আমরা দেখেছি। ফলে আমরা যেটা মনে করি যে একটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন আমাদের এখানে হবে, সেটা একটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সুরক্ষা, কিন্তু 5 বছর ব্যাপী বাই ইলেকশন সহ স্থানীয় সরকারের নির্বাচন হয়, এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যদি স্বাধীন না থাকে, তাহলে আবারও সেই সব নির্বাচনগুলো সবই সরকারি দলের নিয়ন্ত্রণে চলে যায়।